বর্ষাকাল মানেই ইলিশ পার্বণ বা ইলিশ উৎসব। রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি দেশেরও বিভিন্ন জায়গায় যেখানেই বাঙালির ছোঁয়া পেয়েছেন সেইখানে এই সময়টাতে আয়োজন হবে বিভিন্ন ইলিশ পার্বণের। এবং প্রথা মেনে এবছরও প্রসাদও আয়োজন করছে তাদের ইলিশ উৎসব, রেলিশে ইলিশ। এই বছর 9ই আগস্ট অর্থাৎ রবিবার এই ইলিশ পার্বণে আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন, কারণ বাঙালির রসনা তৃপ্তিতে ইলিশের জুড়ি মেলা ভার। এবং ইলিশ নাম শোনা মাত্রই আমাদের সকলের জিভে জল চলে আসে। তাও যদি সেটা হয় আবার পদ্মা থেকে আসা টাটকা ইলিশ, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই এবছর সর্ষে, পোস্ত, কালো জিরে এবং অন্যদিকে ঝাঁঝালো খাঁটি সর্ষের তেলের গন্ধে ইলিশের পাতুরি, লাউ পাতায় মুড়ে, এই সমস্ত কিছু থাকছে প্রসাদের এবারের ইলিশ পার্বণ রেলিশে ইলিশ। কারণ এই সমস্ত কিছু হয়তো একটু হলেও রসনা তৃপ্তিতে সাহায্য করবে প্রত্যেকজন বাঙালি যারা এবারের এই ইলিশ উৎসবে অংশগ্রহণ করতে চলেছে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। ইতিমধ্যে আমার কথা শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের পর্বের বিষয় কি হতে চলেছে, এবং আমি জানি প্রত্যেকে যারা দেখছেন তারা ইলিশ শুনে খুব আনন্দ পাচ্ছেন। কিন্তু আজকের পর্ব আমরা শুধু ইলিশ নিয়ে কথা বলবো না, বরং এই দুই দেশ অর্থাৎ আমাদের দেশ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে একটা লম্বা সময় ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছে। তাই আজকে সকলের চিন্তা, বিশেষ করে বাঙালির চিন্তা, যে এবারের এই ইলিশ পার্বণে আদৌ তারা পদ্মার টাটকা ইলিশ নিজেদের পাতে পাবে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় আব্দুল মাঝির গল্প বলতে গিয়ে পদ্মা নদী থেকে জ্যোতিদাদার জন্য নিয়ে আসা ইলিশ মাছের স্মৃতিচারণ করতে ভোলেননি। তবে পদ্মার ইলিশের চাহিদা শুধু পশ্চিমবঙ্গেই নয়, বরং অসম, ত্রিপুরাতেও রয়েছে। পদ্মার ইলিশ স্বাদে গন্ধে এক কথায় অনন্য, আর ঠিক সেই কারণেই অন্যান্য জায়গার ইলিশের তুলনায় এই ইলিশ অত্যন্ত বেশি জনপ্রিয়। ইলিশ নিয়ে যখন কথা বলতেই শুরু করেছি, তখন এই ইলিশেরই মহিমা নিয়ে কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়। কারণ পূর্ববঙ্গের বুক জুড়ে গোয়ালান্দ, বরিশাল, নোয়াখালী এবং ঝালকাঠি স্টিমার ঘাট, এই ইলিশ এবং স্টিমার ঘাট মিলেমিশে একসঙ্গে বাঙালির একাকার হয়ে গেছে মনে, স্মৃতিতে, সত্তায় এবং সাহিত্যে। স্বামী বিবেকানন্দ একবার স্টিমারে চেপে গোয়ালান্দ যাচ্ছিলেন। পথে একটি নৌকার দিকে চোখ গেল তার। জেলেদের জাল জুড়ে দেখলেন রূপসী ইলিশ। বেশ ইলিশ ভাজা খেতে ইচ্ছে করছে। স্বামীজির কথার ইশারা মাঝিরা বুঝেও নিলেন। তারপর 2 টাকায় কেনা হলো 16টা ইলিশ, সঙ্গে 2-4টে ফাও। এইবার স্বামীজির আকাঙ্ক্ষা পুঁইশাক হলে বেশ হতো, সঙ্গে গরম ভাত। স্টিমার এক গ্রামের পাশে দাঁড় করিয়ে জনৈক গ্রামবাসীর বাগান থেকে আনা হলো পুঁইশাক। ইলিশের মূলো দিয়ে সেই শাক খেয়ে আহ্লাদিত স্বামী বিবেকানন্দ ফেরার পথে পুঁই বাগানের মালিককে দীক্ষাও দিয়ে গেলেন। এমনই সব ইলিশের মহিমা। এখন এই পদ্মার ইলিশ জোগাড় করা আর লটারি পাওয়া যেন সমান হয়ে দাঁড়িয়েছে। যদিও বা পাওয়া যায়, দাম একেবারেই ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিয়ে প্রতি বছরই বিতর্ক তৈরি হয়। গত বছর অগস্টে রাজনৈতিক অস্থিরতার জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে ওঠে। ঢাকায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা বলেছেন, আগে দেশের মানুষের পাতে ইলিশ পড়ুক, তারপর ভারতে পাঠানো হবে। তাই সরকারিভাবে পদ্মার ইলিশের এপারে আসার আপাতত কোনো খোঁজ খবর নেই। কিন্তু কূটনৈতিক জট এখনো না খুললেও বাজার ধরতে প্রতিবারের মতোই চোরা পথে যাত্রা শুরু হয়েছে পদ্মার ইলিশের। রাতের অন্ধকারে ঢাকা, খুলনা, বরিশাল থেকে যশোর হয়ে সীমান্তে চলে আসছে ইলিশ। বিভিন্ন এলাকা দিয়ে যন্ত্রচালিত ভ্যান, রিকশায় করে থার্মোকলের পেটিতে বড় চাপা দিয়ে তা এই দেশে ঢুকে পড়ছে। উপরে থাকছে অন্য মাছ। পেট্রাপোল সীমান্ত লাগোয়া জয়ন্তীপুরের কাঁটাতার পেরিয়ে, কখনো আবার কুটখালির ইছামতি পেরিয়ে আংরাইল সীমান্ত হয়ে চলে আসছে ইলিশ। কোনো নজরদারি তাকে আটকাতে পারে না। ইলিশের কারবারিদের কাছে জানা যায়, বর্ষার সময় চোরা পথে প্রচুর পরিমাণে ইলিশ আসে এই পারে। বর্ষার আগেই পদ্মায় মাঝিদের জালে ইলিশ উঠতে শুরু করেছে। চোরা কারবারিরা বেশ দাম দিয়ে ওই মাছ এপারে পাচার করছেন। কোচবিহারের গেতালদহ, সিতাই, মেখলাগঞ্জের বেশ কিছু খোলা সীমান্ত দিয়ে ওই কলা পাতায় মুড়ে এপারে চলে আসছে পদ্মার ইলিশ। একটু বেশি পরিমাণ মাছ হলেই ছোট থার্মোকলের বক্সে প্যাকিং হয়ে তা চলে আসছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বর্তমান সময়ে যেহেতু ভারতবর্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে, তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই আমাদেরই এই রাজ্যের উত্তর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ইলিশ ঢুকে এই ইলিশ গঙ্গারামপুর, হিলি, বালুরঘাট, হরিরামপুর সহ আশেপাশের এলাকায় প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। অনেকে মালদা এবং উত্তর দিনাজপুর থেকে ছুটে যাচ্ছেন শুধুমাত্র ইলিশ কিনতে। শিলিগুড়িতেও মিলছে, তবে আরো একটু বেশি দামে। রাতের অন্ধকারে
নদীতে ভেলা ভাসিয়ে তার তলায় প্যাকেটে ও বস্তায় ইলিশ পাচার করা হচ্ছে। সীমান্তের নদীপথগুলি এখন ইলিশ পাচারের রমরমা। এই পাচার হয়ে আসা মাছ যত্ন করে গোডাউনে বড় বড় ফ্রিজে সংরক্ষণ করে রাখা হচ্ছে, যা পুজোর সময় বার করা হবে। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের মধ্যে বাংলাদেশেই হয় ৯৭%। আমাদের এই রাজ্যে দীঘা, শঙ্করপুর, কাকদ্বীপ কিংবা বকখালি বা ফ্রেজারগঞ্জে বর্ষায় যে পরিমাণে ইলিশ ওঠে তা বাংলার বাজারগুলির চাহিদা কিছুটা মেটায়। গঙ্গা কিংবা রূপনারায়ণের মতো নদীগুলিতে যেটুকু ইলিশ মেলে তা একেবারেই কম। মায়ানমারের ইরাবতী নদীর ইলিশও এখানে পাওয়া যায়, কিন্তু তারও তেমন কোনো স্বাদ নেই। তাই এপার বাংলার মানুষের রসনা তৃপ্তির জন্য ওপার বাংলার পদ্মার রূপলি শস্যের ওপরেই ভরসা। বাংলাদেশের ইলিশ এই বছর পুজোর সময় কতটা আসবে বা আদৌ আসবে কিনা তা এখনো অনিশ্চিত। ফলে ইলিশ পাচারে জড়িয়ে পড়েছেন দুই পাড়েরই ব্যবসায়ীরা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন ধীরে ধীরে কমে আসছে। অতিরিক্ত মাছ ধরা, নদীর দূষণ, অনিয়মিত বর্ষা এবং নদীর মুখে পলি জমে গভীরতা কমে যাচ্ছে এবং নদীতে জলের প্রবাহ কমে যাওয়ার মতো একাধিক কারণে মাছের সংখ্যাও কমছে। তার সঙ্গে পরিবর্তন হচ্ছে স্বাদও। গুজরাতের ভারুচ অঞ্চল থেকে প্রতি বছর আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারী পরিমাণে ইলিশ আমদানি করা হয়। এই ইলিশ ওই অঞ্চলে সমুদ্র থেকে ভেসে আসে, তারপর তাকে ধরা হয় সেখানকার নদী নর্মদা এবং তাপ্তি থেকে। কিন্তু প্রশ্ন হলো, সেই ইলিশের স্বাদ কেমন? যদি স্বাদ নিয়ে কথা বলতেই হয় তাহলে আমার একটা ছোট্ট উদাহরণ নিতে হবে। যে বা যারা উত্তম কুমারের সিনেমা দেখে বড় হয়েছেন, যারা উত্তম কুমারকে, মহানায়ক উত্তম কুমারকে পছন্দ করেন, তাদেরকে যদি এখন বলা হয় যে উত্তম কুমার এবং বর্তমান সময়ের কোনো নায়ককে তুলনা করা হবে, তাহলে তাদের কেমন লাগবে? কোনো রকম তুলনাই চলে না সেখানে। ব্যাপারটা খানিকটা সেই রকম, সেই ভারুচ অঞ্চলের ইলিশ এবং পদ্মার ইলিশের মতো। পদ্মার মোহময়ী ইলিশ কোথায় আর গুজরাতের ইলিশ কোথায়? পদ্মার ইলিশ হলো কুলিন, আবার মেঘনার ইলিশও খুবই সুস্বাদু। ইলিশের মোহময়ী যেমন রূপ, তেমনই ভীষণ তার গন্ধ। এসবের একেবারে নিজস্ব গন্ধ, সেটা যেভাবেই রান্না করুন না কেন ওই গন্ধ পাওয়া যাবেই। আবার ভালো জাতের ইলিশের স্বাদ হয় মিষ্টি। ইলিশের ওই গন্ধটা গুজরাট বা ভারুচের ইলিশে পাওয়া যায় না, যদিও স্বাদটা কিছুটা পাওয়া যায়, তবে গন্ধ একেবারেই নেই। মায়ানমারের ইরাবতীর যে ইলিশ আসে সেটাও অনেকটা এই ভারুচ বা গুজরাট ইলিশের মতো। কিন্তু পদ্মা মেঘনার ইলিশ একেবারেই না থাকা এবং পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার ইলিশের যোগান খুব কম হওয়ায় গুজরাতের ইলিশই এখন অনেক পশ্চিমবঙ্গবাসীর পাতে পড়ছে। ভাগীরথী নদীর মোহনার কাছে নিশ্চিন্দপুরে ভালো জাতের ইলিশ পাওয়া যায়, সেটা স্বাদ খুবই ভালো। আর যে নদীতে স্থানীয় ইলিশ পাওয়া যেত সেই রূপনারায়ণে এখন আর ইলিশ উঠছে না। বাংলাদেশের ইলিশ যখনই পাওয়া যাচ্ছে না তখন এই স্থানীয় ইলিশটাই স্বাদে গন্ধে সব থেকে ভালো। উড়িষ্যার বুড়িবালাম নদীর মোহনা থেকে যে ইলিশ ওঠে সেটাও খুব সুস্বাদু এবং আকারে বড়। ইলিশ নিয়ে যখন আমরা এই পর্বে কথা বলছি, তখন যে বিষয়টি নিয়ে না কথা বললে এই পর্ব শেষ করতে পারবো না, তা হলো আমাদের সকলের প্রিয়, অর্থাৎ যে মানুষগুলি গত কয়েক বছর ধরে এই ইলিশ উৎসবে অংশগ্রহণ করে আসছে তাদের ভীষণ প্রিয় প্রসাদের ইলিশ উৎসব, ইলিশ পার্বণ, এবছরের রেলিশে ইলিশ, যা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 9ই আগস্ট রবিবার। এবারের এই রেলিশে ইলিশে যে সমস্ত সুস্বাদু পদ থাকছে এই ইলিশ উৎসবে, তার মধ্যে প্রথমেই থাকবে তেল ইলিশ, তারপরে থাকবে ইলিশের ভর্তা, তারপরে থাকবে ইলিশের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, তারপরে আপনার পাতে আসবে লাউ পাতায় ইলিশের পাতুরি, এবং তারপরে আসবে ইলিশের মাথা দিয়ে টক, এবং শেষ পাতে ইলিশ সন্দেশ এবং সাথে পান। যদি আপনি এই সমস্ত নাম শুনে যদি আপনার খেতে ইচ্ছা করে, যদি আপনার জিভে জল এসে থাকে, তাহলে আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখনই কল করুন এবং যোগাযোগ করুন প্রসাদের টিমের সঙ্গে, অংশগ্রহণ করুন তাদের এবারের ইলিশ উৎসব রেলিশে ইলিশে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে এবং সকলেই তাকিয়ে থাকবো আদৌ এবারে আমাদের পাতে পদ্মার ইলিশ আসে কিনা সেই দিকে। এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান এবং সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। নমস্কার।